নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একখানি অপূর্ব ছোট গল্প। গল্পের নাম দীপান্বিতা। শুনতে থাকুন আজকের গল্প দীপান্বিতা। ভারী অপ্রস্তুত হয়ে পড়ল অরুণা। লজ্জার আর সীমা নেই। দাদার বন্ধুর হাতে চায়ের কাপটি কেবল ধরে দিয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত আলো নিভে সারা বাড়িটা একেবারে অন্ধকার হয়ে পড়ল। আর সেই অন্ধকারে অসাবধানে বীরেনের আঙুলের সঙ্গে অরুণার আঙুলগুলি একেবারে ছোঁয়াছুঁয়ি হয়ে গেল। সেই মুহূর্তেই অবশ্য হাতটা সরিয়ে নিয়ে এলো অরুণা, কিন্তু মনে হলো আর একজনের হাতের স্পর্শটুকু তার সমস্ত আঙুলের সঙ্গে যেন জড়িয়ে আছে। আর কেবল কি আঙুলে? অরুণা সেখানে আর না দাঁড়িয়ে ঘরের মধ্যে চলে গেল। বন্ধুর পাশে বসে শিশিরও চা খাচ্ছিল। বোনকে ডেকে নির্বিকার ভাবে বলল, রুনি, ঘর থেকে তাড়াতাড়ি হ্যারিকেনটা জেলে আনতো। বীরেন অন্ধকারেই চায়ের কাপে একটু চুমুক দিয়ে বলল, ব্যাপার কি? হঠাৎ কারেন্ট বন্ধ হয়ে গেল যে? জানালা দিয়ে একটু তাকিয়ে বলল, সামনের বাড়িটায় তো দিব্যি আলো জ্বলছে। তোমার মেইনে কোনো গোলমাল আছে নাকি? শিশির করুণ স্বরে বলল, আর ভাই বলো কেন, এই বাড়িতে আসা অবধি এই বিদ্যুতিক বিভ্রাট চলছে। অন্তত 15-20 টাকাও কি খরচ করিনি ইলেকট্রিক মিস্ত্রির পেছনে? টুকটাক কি করে দিয়ে যায়, 2 দিন ভালো চলে, ব্যাস, তারপর আবার যা তাই। আমি অনেক লোক দেখেছি, কিন্তু এই ইলেকট্রিক মিস্ত্রিগুলোর মতন এত ফাঁকিবাজ আর দেখিনি। বীরেন আর একবার চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, যা বলেছ। শিশির আর একবার হাঁক দিল, কই রুনি, হ্যারিকেনটা দিয়ে গেলি না? কিন্তু হ্যারিকেনের বদলে অরুণা 2 পয়সা দামের ছোট্ট একটি মোমবাতি জেলে নিয়ে এলো। শিশির বলল, ওটা আর কতক্ষণ জ্বলবে? কেন, হ্যারিকেনটা কি হলো? শিশিরের ক্ষৌর হবার ছোট্ট কাচের বাটিটায় জ্বলন্ত মোমের কয়েকটা ফোঁটা ফেলে তার মধ্যে বসিয়ে দিয়ে টেবিলের উপর রাখল অরুণা। বারান্দার খানিকটা জায়গা তাতেই উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু আর সব অন্ধকার ঘরগুলোতে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। পাশের ঘর থেকে মা সুধাময়ী বকছেন, না, কি ভুতুড়ে বাড়ির পাল্লায় পড়েছি রে বাবা। অরুণী, এই ঘরে তোরা একটা আলো টালো কিছু দিবি নাকি অন্ধকারে থাকবো? ছেলেটা যে ভয় পেয়ে কেঁদে উঠছে, তা কি তোদের কানে যায় না? শিশিরের 2 বছরের ছেলে বিশু ঠাকুরমাকে জড়িয়ে ধরে সত্যিই চেঁচাচ্ছিল। এদিকে রান্নাঘরে কড়াতে মাছের ঝোল চড়িয়ে দিয়েছিল শিশিরের স্ত্রী মিনতি। সদ্য পরিচিত বাইরের একজন লোকের সামনে চেঁচিয়ে ওঠাটা তার পক্ষে শোভন নয়। তার হয়ে 4 বছরের মেয়ে লতুই ডেকে বলল, ও পিসিমা, আলো দাও আমাদের, আমরা কি অন্ধকারে উনুনের আগুনে পুড়ে মরবো? গলাটা লতুর হলেও বক্তব্যটা যে আসলে কার তা বুঝতে কারো বাকি রইল না। 3 জনের প্রত্যেকেই একবার করে প্রত্যেকের মুখের দিকে তাকালো। অরুণা বলল, যাও দাদা, কয়েকটা ক্যান্ডেল নিয়ে এসো। শিশির বিরক্ত হয়ে বলল, কি মুশকিল, জানিসই তো বাড়ির ইলেকট্রিকের এই অবস্থা। আগে থাকতে 2-4টে মোমবাতি আনিয়ে রাখতে পারিস নে? সবই যদি আমাকে করতে হয়। দাদার এই অভিযোগের অরুণা কোনো জবাব দিল না, মুখ নিচু করে রইল। বীরেন আর চোখে তাকালো সেই মুখের দিকে। মোমের মৃদু আলোয় ভারী নরম দেখাচ্ছে অরুণার মুখ। একটু লম্বাটে ধরনের গড়ন মুখের, নাক চোখ টানা টানা, রংটিও বেশ ফর্সাই। সাধারণ মধ্যবিত্ত ঘরের পক্ষে বেশ সুন্দরী বলা যায়। বয়স 19-20 কিছু কম হবে না। মুখের কচি মিষ্টি ভাবটুকু আছে বলে কিছু কম বলেই মনে হয়। পাতলা ছিপছিপে চেহারা, কিন্তু তাই বলে অপুষ্টাঙ্গী নয়।
সাদা খোলে চওড়া কালো পেড়ে একখানা আটপৌড়ে শাড়িতে কোনো মেয়েকে যে এত সুন্দর দেখায়, বহুকাল পরে বীরেনের তা যেন এই নতুন করে চোখে পড়ল। শিশির ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। তুমি একটু বসো ভাই, মোড়ের দোকান থেকে আমি গোটা কতক মোমবাতি নিয়ে আসি। আচ্ছা, ফ্যাসাতে পড়া গেছে। বীরেন একটু বাধা দিয়ে বলল, তার চেয়ে চলো না কেন, তোমার মেইনটা একবার দেখে আসি। কি গোলমাল হয়েছে দেখাই যাক না। বন্ধুর শৌখিন বেশবাসের দিকে তাকিয়ে শিশির মৃদু হাসল। সাজসজ্জার দিকে এখনো বীরেনের বেশ লক্ষ্য আছে। মাথার কালো মসৃণ একরাশ চুল সযত্নে ব্যাকব্রাশ করা, গায়ে সদ্য ইস্ত্রি ভাঙা আদ্যির পাঞ্জাবি। বোতামগুলি অবশ্য সোনার নয়, হাড়েরই, কিন্তু দেখলেই বোঝা যায় বেছে বেছে শখ করে কিনেছে। চারিদিকে নীল বর্ডার দেওয়া, মাঝখানে ছোট্ট সাদা বোতামগুলি মানিয়েছেও বেশ। চওড়া কপাল, ভরাটে গাল, গলার পাউডারের সূক্ষ্ম আভাস একেবারে অদৃশ্য নয়। ছেলেবেলা থেকেই একটু শৌখিন রুচির মানুষ বীরেন, সেই শখটা আজও বদলায়নি। শিশিরের প্রায় সমবয়সী হলেও এখন আর তা মনে হয় না। মেজে ঘষে 2-3 বছর অন্তত বেশ কমিয়ে এনেছে নিজের বয়সকে বীরেন। 26-27 চেয়ে একটা দিনও বেশি বলে কেউ বিশ্বাস করবে না। বেশ আছে, সংসারে কেবল এক মা, এখনো বিয়ে থা করেনি, কোনো ভাবনা চিন্তা নেই। আর এদিকে অল্প বয়সে বিয়ে করে 2 সন্তানের বাপ হয়ে 30 বছরেই যেন বুড়িয়ে পড়েছে শিশির। বন্ধুর মেন সুইচ দেখে আসবার আগ্রহে শিশির তাই একটু হেসে বলল, থাক থাক, আর বিদ্যে ফলিয়ে দরকার নেই। তোমার মতো ফিট বাবু ওসব সুইচ ফুইচ দেখে কি করবে? নিরুপদ্রবে কলম পিষে যাচ্ছ, সেই ভালো। বৈদ্যুতিক ব্যাপারের মধ্যে গিয়ে কি দরকার? শেষে দারুণ একটা শকটক খাবে। দেখো না, মেইনে হাত দিতে গিয়ে আমার সেদিন কি হয়েছিল দেখো। বন্ধুকে ডান হাতটা তুলে দেখালো শিশির। তাতে অবশ্য এখন কিছুই আর দেখা গেল না। বীরেন সকৌতুকে জিজ্ঞাসা করল, কি হয়েছিল, শখ খেয়েছিল নাকি? শিশির বলল, হ্যাঁ, ভারী লেগেছিল সেদিন। বীরেন মুচকে হাসতে লাগলো। অরুণাও হাসল। ভারী না আরো কিছু? অমন শখ আমাদের কতদিন লাগে। এসব ব্যাপারে দাদার ভারী ভয়। সেই থেকে নিজে তো সুইচে হাত দেনই না, আমাদের কাউকেও যেতে দেন না কাছে। বীরেন হেসে বলল, ইলেকট্রিসিটিকে তুমি বুঝি তেমন ভয় করো না? তুমি বলেই যেন একটু সংকুচিত হয়ে পড়ল বীরেন। 5-6 বছর পরে দেখাও রুনাদের সঙ্গে। এই কয়েক বছরে অনেক অদল বদল হয়েছে। অরুণা তখন ছিল কিশোরী, রোগা লিকলিকে চেহারা। তখন তুমি কেন, তুই বলতেও কোনো সংকোচ হতো না। কিন্তু এখন এই পূর্ণ যৌবনা সুশ্রী তন্নিটিকে হঠাৎ তুমি বলতেও যেন কেমন লাগে। বীরেনের সামনে অতগুলি কথা বলে ফেলে অরুণাও ততক্ষণে বেশ একটু লজ্জিত হয়ে পড়েছে। বীরেনে তুমি বলার সংকোচটুকুও তার চোখ এড়ালো না। গেঞ্জিটা গায়েই ছিল। স্যান্ডেল পায়ে দিতে দিতে মনকে বলল, অরুণা, আমার পকেট থেকে আনাচারেক পয়সা নিয়ে আয় তো, নিয়ে আসি ক্যান্ডেল। পয়সা দিতে অরুণা চলে গেল ঘরে। শিশির বেরিয়ে গেল মোমবাতি আনতে। অরুণাও তার পিছনে যেতে যেতে বীরেনের দিকে একবার তাকিয়ে বলল, আপনি বসুন, বৌদি অন্ধকারে কি করছে দেখে আসি। বীরেন বলল, তার চেয়ে এই মোমবাতিটাই তাকে দিয়ে আসুন না। অরুণা মৃদু হেসে বলল, আর আপনি বুঝি একা একা অন্ধকারে বসে থাকবেন? বীরেন বলল, একা একা থাকবো কেন? তারপর একটু থেমে বলল, শিশির তো এখনই আসবে। সত্যি তাই, 3-4 মিনিটের বেশি দেরি হলো না শিশিরের। 1/2 ডজন মোমবাতি আর 2টো সিগারেট নিয়ে সে তাড়াতাড়ি ফিরে এলো। মোমবাতিগুলি বোনের হাতে দিয়ে বলল, যা যা, এবার ঘরে ঘরে জেলে দিয়ে আয়। একটু অন্ধকার হয়েছে কি, চেঁচামেচিতে সব অস্থির। কারো যদি একটু ধৈর্য থাকে। তারপর বন্ধুর দিকে সিগারেট বাড়িয়ে দিয়ে বলল, ধরো বিরু।
বীরেন দেশলাই জেলে বন্ধ সিগারেটটা আগে ধরিয়ে দিতে দিতে বলল, মোমবাতি তো তাহলে একেবারে কম দেয় না শিশির, এদিকে ইলেকট্রিক চার্জও দিতে হয়। শিশির বলল, হ্যাঁ খুবই দিতে হয়, তারগুলো খারাপ হয়ে যাওয়ায় কারেন্ট বেশি পড়ে। বীরেন সিগারেটের একটু ধোঁয়া ছেড়ে বলল, তাহলে রিওয়ারিং করে নিলেই তো পারো। শিশির একটু হেসে বলল, যখন তখন আর পারি কই, এই অঞ্চলের একজন মিস্ত্রিকে ডেকে এনেছিলাম সেদিন, সে তো শখানেক টাকার এস্টিমেট দিল। বীরেন বলল, বলো কি, অত পড়বে কেন? শিশির একটু হাসল, পড়ালে পড়বে না কেন? তারপর ধীরে ধীরে সুখ দুঃখের কথা বন্ধুকে বলতে লাগলো শিশির। সুখের চেয়ে দুঃখের কথাই বেশি। মেলেঘাটার এই শহরতলিতে 3খানা ঘরওয়ালা পুরনো এই একতলা বাড়িটুকুর বাসিন্দা হওয়ার সৌভাগ্য অর্জন করতে কম বেগ পেতে হয়নি। বাড়িওয়ালা থাকেন টালিগঞ্জে, নিতান্তই পিতৃ বন্ধু বলে, নামমাত্র 300 টাকা সেলামিতে আর 55 টাকা ভাড়ায়। আরো অনেক প্রার্থীকে মনক্ষুণ্ণ করে শিশিরকে তিনি এই বাড়িখানা ছেড়ে দিয়েছেন। এর উপর তিনি আর এই বাড়ির পিছনে পয়সা খরচ করতে রাজি নন। মেরামত করাতে হয় শিশিরই করিয়ে নিক, তারপর ভাড়া থেকে না হয় ফি মাসে টাকা মাচে করে কাটিয়ে নেওয়া যাবে। এদিকে মার্চেন্ট অফিসের কেরানিগিরি করে শিশিরের ভাতা টাতা ধরে এখনো পুরোপুরি 200-তে গিয়ে পৌঁছয়নি। টাকা 15 কমই আছে, অথচ দেশের বাড়ি সবাইকেই কলকাতায় নিয়ে আসতে হয়েছে। খরচের সঙ্গে আর পেরে ওঠা যায় না। প্রত্যেক মাসেই ভাবে লাইনটা ঠিক করে নেবে, কিন্তু হয়ে ওঠে না। মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় অর্ধেক টাকা আগের মাসের মুদি, কয়লা, ধোপার হিসাব শোধ করতে জলের মতো বেরিয়ে যায়। বিদ্যুতের পিছনে খরচ করবার মতন অবশিষ্ট কিছুই থাকে না। ফলে মাসের মধ্যে 15-20 দিন বাড়িতে অমাবস্যা লেগেই থাকে। কিন্তু উপায় কি? সরল আন্তরিকতায় বন্ধুকে সব কথা জানালো শিশির। পাশাপাশি গ্রামে বাস, ছেলেবেলা থেকে একসঙ্গে পড়েছে, আগে খুবই যাওয়া আসা ছিল। তারপর ম্যাট্রিকুলেশনের পর 2 বছর ফেল করে বীরেন হঠাৎ উধাও হয়ে যায়। বছর 5 আগে একবার দেশে এসেছিল, দিন কয়েক ছিল শিশিরদের বাড়িতে। এই গল্প সে গল্প, দেশ বিদেশ অনেক ঘুরেছে। পড়াশোনা করবেই না ভেবেছিল, কিন্তু কি খেয়াল হলো, পাটনা ইউনিভার্সিটি থেকে প্রথমে ম্যাট্রিক, তারপর আইএসসিটা শেষ পর্যন্ত পাশই করে বসলো বীরেন। মামা মামি আরো পড়বার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শিশির তো জানে পরের চাপে বীরেনের কোনোদিনই পড়া হয় না। যেটুকু হয়ে রইল সেটুকুই থাক। আবার যদি কোনোদিন বই নিয়ে বসতে ইচ্ছা হয় তখন দেখা যাবে। 6 বছর পরে আজ আবার খেলার মাঠে দেখা হয়েছে 2 বন্ধুতে। শিশির একেবারে হাত জড়িয়ে ধরেছিল। আরে বীরু যে, কবে এলে কলকাতায়? বীরেন শিশিরের মুখের দিকে একটুকাল তাকিয়ে থেকে জবাব দিয়েছিল, কবে এলে মানে? কলকাতাতেই তো আছি। শিশির বলেছিল, কলকাতায় আছো, অথচ দেখা সাক্ষাৎ কিছুই করো না। বীরেন পাল্টা অভিযোগ করে বলেছিল, তুমি যেন কত করো, তাছাড়া ঠিকানাই তো জানি না। আর জানলেই বাকি, ঠিকানা জানা কত বন্ধুর বাড়িতে দেখা করতে গিয়ে হতাশ হতে হয়েছে। কলকাতা শহরে এই নিয়ম, এখানে দেখা করা হয় না, দেখা হয়ে যাওয়ার অপেক্ষায় থাকতে হয়। ছেলেবেলা থেকে খুবই বাকপটু বীরেন, আর শিশির মুখ চোরা, কোনোদিনই ওর সঙ্গে কথায় পারে না। কিন্তু তাই বলে বন্ধুত্বের জবরদস্তি চালাতে শিশিরের জুড়ি নেই। জোর করেই বীরেনকে সে নিজের বাসায় ধরে নিয়ে এসেছে। কাজকর্মের নানা অজুহাতের কথা পেড়েও বীরেন বন্ধুকে নিবৃত্ত করতে পারেনি। বাসে পিছনের দিকের বেঞ্চিটায় পাশাপাশি বসে শিশির জিজ্ঞাসা করেছে, কি করো আজকাল? বীরেন হেসে জবাব দিয়েছে, আবার কি? শিশির বলেছে, সেই কেরানিগিরি। কোথায়? একটা মারোয়ারি মার্চেন্ট অফিসে। শিশির অসংকোচে জিজ্ঞাসা করেছে, কিরকম হয়?
মীরেন হেসে বলেছে, তোমার সঙ্গে আর পারা গেল না। অমনিতে কোনো কথা বলো না, কিন্তু যখন আরম্ভ করো পিঠের কথা তো ভালো, একেবারে নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে আনতে চাও। কি রকম আবার হবে? দিনকালের যে অবস্থা, তাতে আমাদের মতো লোকের কোনো রকম ছাড়া অন্য কোনো রকম আছে নাকি? শিশির একটু অপ্রতিভ হয়ে চুপ করেছিল, কিন্তু যেভাবে সেজে গুজে মীরেন বেরিয়েছে তাতে খুব খারাপ আছে বলে মনে হয় না। বিদায় নেওয়ার সময় আর একবার ইলেকট্রিক লাইটের কথা উঠল। শিশির বলল, সস্তায় করে দিতে পারে জানাশোনা এমন মিস্ত্রি আছে নাকি কেউ? বীরেন একটুকাল চুপ করে থেকে হেসে বলল, মিস্ত্রির অভাব কি? কিন্তু কোনো মিস্ত্রিতে তোমার বিশ্বাস নেই। এক কাজ করো না, যদি বলো কাল সকাল থেকেই আমি লেগে যাই তোমার বাড়ির লাইট ফিট করতে। শিশির বলল, বলো কি তুমি? শিশিরের স্ত্রী মিনতিও রান্না শেষ করে ততক্ষণে উঠে এসেছিল। হেসে বলল, আপনি লাইট ফিট করবেন? তবেই হয়েছে। বন্ধুর মতো আঙুলে বড়ি কম্প্রেস করে আপনাকেও তাহলে দিন তিনেক শুয়ে থাকতে হবে। অরুণা বৌদির দিকে ফিরে বলল, উনি না হয় দিন তিনেক শুয়েই কাটালেন বৌদি, আমাদের কদিন অন্ধকারে কাটাতে হবে তার বোধহয় ঠিক নেই বৌদি। মনে আছে দাদার মিস্ত্রিগিরির কথা? মেইনটাকে এমনভাবে বিগড়ে দিয়েছিল যে যদি বা একটু আদ্র আলো জ্বলতো, দাদার হাত লেগে তাও বন্ধ হলো। ওর হাতের ছোঁয়া লাগলে বিদ্যুৎ নিশ্চয়ই একেবারে মেঘের কোলে লুকোবে। বীরেন অরুণার দিকে তাকিয়ে একটু হাসল। তাই নাকি? আমার হাতের ছোঁয়ায় বিদ্যুৎ জ্বলবে বা নিভবে তুমি জানলে কি করে? আরক্ত মুখে অরুণা তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিলে। বন্ধুর বোনের সেই লজ্জাটুকু উপভোগ করতে করতে বীরেন বন্ধুর দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি একেবারে মাটি করে রেখেছ শিশির। তোমার উপর এদের কোনো আস্থা নেই, আর তোমার বন্ধু বলে আমিও এদের অনাস্থা ভাজন হয়েছি। আচ্ছা, ফলেনও পরিচয়তে কাল দেখাই যাবে, কিন্তু গোটা 40 টাকা দিতে যে হবে শিশির। শিশির বলল, টাকা? টাকা দিয়ে কি করবে? মীরেন হেসে বলল, নিয়ে পালাবো আর কি। মানে রিওয়ারিং করতে হলে তোমার কয়েলখানে খেনলি কেবল লাগবে, গোটা 5-6 সুইচ, প্লাগ পয়েন্ট, হোল্ডার সবই তো দরকার হবে। টাকা 40-এর মধ্যেই আশা করি সব কুলিয়ে যাবে, তারপর তোমার আর একটা পয়সাও খরচ লাগবে না। শিশির বিস্মিত হয়ে বলল, তা না হয় লাগলো, কিন্তু সত্যি সত্যি তুমি পারবে তো? মিস্ত্রিগিরি তুমি কি জানো? বীরেন বলল, হা, বিয়ে না করলেও বরযাত্রী তো বহুবার গেছি, পুঁথিগত বিদ্যা কিছু কিছু আছে সম্বন্ধে। একবার ইলেকট্রো ইঞ্জিনিয়ারিং পড়বার খেয়াল হয়েছিল, একবার এক্সপেরিমেন্ট করে দেখো না আমাকে দিয়ে, টাকা জলে যাবে না তোমার। অরুণা শিশিরকে ইঙ্গিতে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললে, দাদা শোনো না, উনি যখন বলছেন অত করে দিয়েই দাও টাকাটা। আসলে নিজে তো আর একা আসবেন না, একজন মিস্ত্রি টিস্ত্রি নিশ্চয়ই সঙ্গে নিয়ে আসবেন, তোমার সঙ্গে তামাশা করছেন। শিশির বলল, কিন্তু এখন অত টাকা পাবো কোথায়? অরুণা একটু ভেবে বলল, বেশ, আমার কাছ থেকে নাও, মাসের প্রথম মাইনে পেয়ে দিলেই হবে। পাড়ার গুটি 2 ছোট ছোট মেয়েকে মাস্টারে করুণা পড়িয়েছিল, সেই বাবদ গোটা 50 টাকা তার হাতে জমেছে। দাদার অর্থ সংকটের কথা উঠলেই সেই টাকাটা সে ধার দিতে চায়। শিশির প্রায় ঠাট্টা করে বলে, রাজার নেই যে ধন, টুনির ঘরে আছে সেই ধন। কিন্তু আজ বোনের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল শিশির, বলল, আচ্ছা দে টাকাটা। শিশিরের বুঝতে বাকি নেই, অরুণা এই ছলে বীরেনকে কাল আবার বাসায় আনতে চায়। আর না, শিশিরেরও অমত নেই তাতে। পুরনো বন্ধু বীরেন চক্রবর্তী শিশিরের চেয়ে বোধহয় বয়সে বছর 2-1 ছোটই হবে, দেখতে আরো ছোটই মনে হয়। চেহারা দেখে বছর 25 বেশি কেউই বলতে পারবে না।
তাছাড়া রুনির বয়সও তো কম হলো না। পাত্রের সঙ্গে পাত্রীর বয়সের কিছু ব্যবধান থাকাই ভালো। শিশিটা চাটুর্যে। বীরেন কুলীন নয় বলে মার হয়তো একটু আপত্তি হবে, বুঝিয়ে শুনিয়ে ঠিক করলেই চলবে। আজকাল অত দেখলে চলে না। কই, কুলীনের সম্বন্ধ তো কতই এলো, কোনোটাই তো ঠিক দরে পড়ল না। তাদের তুলনায় দেখতে শুনতে বীরেন চক্রবর্তী ঢের ভালো। পরদিন রিকশায় মালপত্র চাপিয়ে সত্যি এসে হাজির হলো বীরেন। পাঞ্জাবির বদলে গায়ে আজ একটা শার্ট চাপিয়ে এসেছে, তাতে আরো স্মার্ট দেখাচ্ছে তাকে, আরো যেন একটু ছোকরা ছোকরা। শিশির বলল, ফর নাথিং, তোমার অফিস কামাই হবে। বীরেন অরুণার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বন্ধুকে বলল, একেবারে ফর নাথিং হবে কেন? তাছাড়া মাঝে মাঝে অফিস কামাই করবার অভ্যাস আমার আছে। রোজ রোজ গাধার খাটুনি কাটতে ভালো লাগে? শিশিরের মনে পড়ল ছেলেবেলায় স্কুল পালাতেও বীরেনের জুড়ি ছিল না, আর এ ধরনের বেকার কাজে তার আবাল্যের উৎসাহ। একবার গোপাল ঘরামির সঙ্গে সঙ্গে থেকে শিশিরদের ছনের আট চালাটা ছেয়ে দিয়েছিল বীরেন। ছুতোর বাড়িতে ওকে নৌকা গড়বার কাজেও চাকরিদি করতেও দেখা গেছে। ওর সাধেরও সীমা নেই, সাধ্যেরও সীমা নেই। শিশির বলল, আমি কিন্তু ভাই থাকতে পারবো না, জরুরি কাজ আছে অফিসে। বীরেন বলল, তোমাকে থাকতে বলেছে কে? শিশির মনে মনে হাসল। তা তো বটেই। কেবল শিশির কেন, বাড়ি শুদ্ধ লোক বেরিয়ে গেলে বীরেন আর অরুণার সুবিধা হয়। বন্ধুর ওপর অরুণার পক্ষপাতিত্বের কথা ইতিমধ্যেই মিনতির মারফত কানে গেছে শিশিরের। শিশিরের অফিসে যাওয়ার আগেই অবশ্য কাজ শুরু করে দিল বীরেন। 13-14 বছরের একটি ছোকরাকে এনেছে সঙ্গে, নাম কানাই। ভারী চালাক চতুর। শিশির বলল, ওকে আবার কোত্থেকে জোটালে? বীরেন বলল, জোটালাম, আমাদের পাড়ারই এক ইলেকট্রিক মিস্ত্রির ছেলে। মিস্ত্রিকে আর আনলাম না, 4 জনেক বেশি। তার চেয়ে দেখি নিজেরাই খেটে খুটে কি করা যায়। খেয়ে দে শিশির অফিসে বেরিয়ে গেল। বীরেন পুরনো তারগুলি খুলে ফেলতে লাগলো একটা একটা করে। স্ক্রুড্রাইভার, কাটিং গ্লাস, ড্রিল মেশিন, ছুরি, ছোট্ট হাত করাত, দেখা গেল সব সরঞ্জামই আছে কানাইয়ের ঝোলায়। কেবল পাশের বাড়ি থেকে একটা মই জোগাড় করে দিতে হলো অরুণাকে, আর মাঝে মাঝে চা। শার্ট খুলে ফেলেছে বীরেন, কাপড় গুটিয়ে নিয়েছে মালকোচা করে, গায়ে শুধু একটা সাধারণ গেঞ্জি। গলার নিচে রোমশ বুকের আভাস চোখে পড়ে। ঘুরে ঘুরে বারবার মইয়ের নিচে এসে দাঁড়াতে লাগলো অরুণা। কোনোবার চা, কোনোবার পান, কোনোবার শুধু হাতে। সাধারণ একটা গেঞ্জি গায়েও অদ্ভুত সুন্দর দেখাচ্ছে বীরেনকে। বারবার দেখেও যেন স্বাদ মেটে না। মিনতি তেমন আলাপি নয়, তাছাড়া লজ্জাও একটু বেশি। 5 মাস অরুণাকেই প্রায় সর্বদা কাটতে হলো। এদিকে বীরেনেরও ডাকাডাকির বিরাম নেই। জল চৌকিটা চাই, হাতুড়ি আছে নাকি বাড়িতে? বসবার ঘরের পয়েন্টটা যেখানে আছে সেখানেই থাকবে, না একটু পূবের দিকে সরিয়ে দিতে হবে? বলে যা করুন না। মিনতি ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে হেসে বলল, যাও ঠাকুরজি, বলে এসো। হাসির ধরনটা ভালো নয় বৌদির। অরুণা চটে উঠে বলল, আমি যেতে পারবো না, তুমি যাও। মিনতি আবার একটু হেসে বলল, হা হা, আমি গেলে কি আর আলো জ্বলবে? অরুণা আরো রাগ করল। অমন যদি করো বৌদি, আমি আর একটুও বেরবো না বলে দিচ্ছি। মিনতি বলল, না ভাই, তাহলে ভারী বিপদে পড়বো। তুমি যদি না বেরো তাহলে বাইরের লোকই হুট করে ঘরে এসে ঢুকবেন। এর জবাবে প্রায় মিনিট 15-20 রাগ করে রইল অরুণা। কিন্তু তার বেশি আর থাকতে পারল না। বীরেন আবার ডাকাডাকি শুরু করেছে। কই অরুণা, কোথায় গেলে? এই বাল্বটা একটু ধরো দেখি। অরুণা ফের গিয়ে মইয়ের নিচে দাঁড়ালো। সদরের দিকটায় কাজ করছে তখন বীরেন, কপালে একটু একটু ঘাম দেখা যাচ্ছে। অরুণা বলল, ব্যাপার কি? মইয়ের উপর থেকে বীরেন বলল, এই বাল্বটা একটু ধরো। অরুণা বলল, কেন, আপনার সেই কানাই গেল কোথায়? বীরেন হেসে বলল,
কানাই নেই, তাকে পাঠিয়েছি। ওমা, তাকে আবার কোথায় পাঠালেন দুপুরে? আপনারা দুজনেই তো খাবেন এখানে। বীরেন বলল, তাকে বিড়ি আনতে পাঠিয়েছি। অরুণা বলল, ছি, বিড়ি খান বুঝি? কেন, আমাকে বললেই তো পারতেন, আমার কাছে টাকা ছিল, সিগারেট আনিয়ে দিতাম। বীরেন বলল, আচ্ছা, জানা রইল, সিগারেট চাইলে তোমার কাছে পাওয়া যাবে, পরে দিও আনিয়ে। এইবার ধরো দেখি বালটা, ছেড়ে দেব? অরুণা কৃত্রিম শঙ্কায় বলল, না না, এত উঁচু থেকে ধরতে পারবো না। মৃদু হেসে বীরেন 2-3 ধাপ নিচে নেমে এলো, বলল, এখন পারবে তো? পাছে এতেও না পারে নিচু হয়ে বাল্বটা অরুণার হাতেই গুঁজে দিল বীরেন। বাল্বে কারেন্ট ছিল না, তবু সমস্ত শরীরের ভিতর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল অরুণার। দুপুরবেলায় মেঝে ফুল তোলা আসন পেতে ঠাঁই করে মিনতি বড় একখানা ভাতের থালা এনে সামনে ধরে দিল। 2-3 রকমের ডাল তরকারি, ইলিশ মাছের ঝোল, টক, শেষে দই আর 2টো সন্দেশ। ভিন্ন জাত আর জাত মিস্ত্রির ছেলে বলে কানাইকে দেওয়া হলো বারান্দায়, ব্যবস্থাটাও একটু ভিন্ন রকমের হলো। ভাতের কাছে সুধাময়ী এসে বসলেন, বললেন, চোখে আর তেমন দেখতে পাই না বাবা, তাছাড়া বুড়ো বয়সে নানা রকম রোগ এসে ধরেছে, কিছুই দেখতে শুনতে পাইনে। তোমার খাওয়ার বোধহয় খুব কষ্ট হলো। বীরেন খেতে খেতে বলল, হ্যাঁ, আয়োজন বাড়িয়ে বৌদি কষ্টই দিয়েছেন, কত পদ যে খাচ্ছি, মনে শেষই করতে পারছি না। মিনতি বলল, কি যে বলেন, কি এমন করতে পেরেছি? সুধাময়ী বললেন, দেখো তো, মিছিমিছি অফিসটা আমাদের জন্য কামাই করলে। তোমার যত সব অদ্ভুত খেয়াল, এসব মিস্ত্রিদের কাজ তাদের দিয়ে করালেই হতো। তোমার শখের সঙ্গে কি আর বারবার জো আছে? বীরেন খেয়ে যেতে লাগলো, কোনো জবাব দিল না। একটু চুপ করে থেকে সুধাময়ী আবার বললেন, তা হ্যাঁ বাবা, অফিসে কত করে পাও আজকাল? বীরেন মাছের একটু কাঁটা চিবিয়ে ফেলে আবার বলল, বলবার মতো নয় মাসিমা, ওই 100-2 টাকার মতো কোনো রকমে হয়। সুধাময়ী বললেন, বা 200 টাকা কম হলো নাকি? আমাদের শিশির তো এখনো। বলতে বলতে কথাটা চেপে গেলেন সুধাময়ী। তারপর পুত্রবধূর দিকে চেয়ে বললেন, রুনি গেল কোথায়? ওকে ডাকো না বৌমা, পাখাটা নিয়ে বসুক এখানে এসে, বেচারা গরমে হাঁপিয়ে উঠেছে। কারো যদি কোনো আক্কেল থাকে তোমাদের। অরুণা নিজের ঘরে তক্তপোষের উপর পা ঝুলিয়ে চুপ করে বসেছিল। মিনতি এসে বলল, যাও ঠাকুরজি, ও ঘরে ডাক পড়েছে তোমার, পাখা নিয়ে বাতাস করো গে যাও। অরুণা বলল, আমাকে আবার কেন, তোমরাই তো আছো। মিনতি জবাব দিল, ও, আমরা আছি বলেই বুঝি তুমি যেতে পারছো না? খাওয়া দাওয়ার পর ঘন্টাখানেক বিশ্রাম করে ফের কাজ শুরু করলো বীরেন। ফুট ফরমাস কাটতে কানাই বারবার বাইরে যেতে লাগলো। তার জায়গায় যোগান দেওয়ার জন্য বারবার ডাক পড়ল অরুণার। অরুণা কৃত্রিম বিরক্তিতে রুহ কুঞ্চিত করে বলল, ভালো মুশকিল, দিনভর আপনার সাগরেদি করব, আমার নিজের কোনো কাজকর্ম নেই বুঝি? বীরেন হেসে বলল, ও, তোমার নিজের কাজ? গা ধোয়ার চুল বাঁধা তো, তার জন্য ঠিক সময় ছুটি দেব ভেবো না। অরুণা বলল, অমন যদি করেন তাহলে আর আমি ডাকলেও আসবো না। কিন্তু বিকালের দিকে চুল বেঁধে চাপা ফুলের রঙের শাড়ি পরে না ডাকতেই এলো অরুণা। এসে জিজ্ঞাসা করল, তারপর মিস্ত্রি সাহেব, আজ সন্ধ্যায় আলো জ্বলবে তো? একটা দিনের ঘনিষ্ঠতায় দাদার বন্ধু যে কখন নিজের বন্ধু হয়ে উঠেছে নিজেও টের পায়নি। বীরেন জবাব দিল, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? আলো তো আমার সামনেই এখনই জ্বলে উঠেছে। ইঙ্গিতটা বুঝতে পেরে লজ্জায় একটুকাল চুপ করে রইল অরুণা। তারপর যেতে যেতে বলল,
ইস, আপনি যদি আলো জ্বালাতে পারেন, আমি বা কি বলেছি। বীরেন মৃদু স্বরে বললে, আগুন জ্বালাতে কিন্তু এখনই পেরেছি। বিদ্যুৎ দ্বীপ সে সন্ধ্যায় অবশ্য জ্বলল না। তারপর দিনও অফিস কামাই করে বন্ধুর বাসায় শখের মিস্ত্রিগিরি করতে এলো বীরেন। অফিসে বেরোবার সময় আজও বন্ধুকে একটু তিরস্কার করে গেল শিশির। আচ্ছা পাগল তুমি, যা হোক, মিস্ত্রি টিস্ত্রি একজন কাউকে ডেকে আনলেই তো হতো, না হয় 5 টাকা 10 টাকা নিতই। কিন্তু তিরস্কারের মধ্যে প্রশ্রয়ের সুরও মিশে রইল 15 আনা। তারপর দিনভর বীরেন বাড়ির ঘরে ঘরে নতুন তার বসালো, গুলি বসালো, সুইচ বসালো, টেস্ট বাল্বে পরীক্ষা করে নিয়ে বাল্বগুলি ফিট করে দিল। শিশিরের ঘরে একটা টেবিল ল্যাম্প করে দিল বীরেন, আর অরুণার ঘরে বাড়তি একটা নীল রঙের বেড সুইচ। টিপার সঙ্গে সঙ্গেই সমস্ত ঘর আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। বীরেন হেসে বলল, কেমন, খুশি তো? অরুণা হাসি মুখে চুপ করে রইল। বীরেন বলল, এবার এবার আমার পুরস্কার। অরুণা হেসে বলল, পুরস্কার? দাঁড়ান, সার্টিফিকেট লিখে দিচ্ছি, আপনি জাত মিস্ত্রির চেয়েও সেরা। কাগজ কলম নিয়ে সত্যি কি যেন লিখতে যাচ্ছিল অরুণা। বীরেন সেটা কেড়ে নিতে নিতে বলল, থাক থাক, সার্টিফিকেট আর তোমাকে লিখতে হবে না। কাগজটুকু শুদ্ধ মুঠিটুকু একটু কাল নিজের হাতের মধ্যে চেপে ধরল বীরেন। মুঠি তো নয়, যেন এক মুঠো ফুল। অরুণা সঙ্গে সঙ্গেই অবশ্য হাতখানা ছাড়িয়ে নিল না, রুদ্ধশ্বাসে চুপ করে রইল। তারপর বাইরে জুতো শব্দ শোনা যেতেই চকিত হয়ে হাত ছাড়িয়ে নিল অরুণা। মৃদু স্বরে বলল, ছাড়ুন, দাদা আসছে। দেখে শুনে শিশিরও খুব খুশি হলো। একে একে সমস্ত সুইচ অন করে দিল শিশির। সারা বাড়িটা ঝলমল করে উঠল আলোয়। শিশির তাকিয়ে দেখল, বাড়ির চেয়েও যেন বেশি ঝলমল করছে অরুণার মুখ। নৈশ ভোজের পর বন্ধুকে পাশে তুলে দিয়ে এলো শিশির। বলল, আবার কবে আসছো? বীরেন জবাব দিতে না দিতে মাছ ছেড়ে দিল। দিন 3 পর সিনেমার একটা পাস নিয়ে এলো শিশির। বক্সে 4 জনের পাস, সপরিবারে দেখবার ব্যবস্থা আছে। সাহিত্যিক বন্ধুর বই, যিনি তুলেছেন সেই পরিচালক ও শিশিরের বন্ধু। তাদের যৌথ সৌজন্যে এবারের বক্সের পাস মিলেছে। ছেলে মেয়েদের মার জিম্মায় রেখে স্ত্রী আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ল শিশির। বলল, চলো বীরেনকে এই সঙ্গে ধরে আনা যাক। মিনতি হেসে বলল, এই ভালো, তিনি ধরা দেওয়ার অপেক্ষায় আছেন বোধহয়। আমি ভেবেছিলাম সামনের রবিবার তাকে খেতে বলবো, তারপর মা বলবেন অন্য সব কথা। তার আগেই তুমি পাস নিয়ে এলে। শিশির বলল, মন্দ কি, কিন্তু বীরেনের ঠিকানা আমি তো জিজ্ঞাসা করে রাখিনি। মিনতি বলল, ঠিকানার জন্য ভাবনা কি, ঠিকানা ঠিক লোকের কাছেই আছে। ও ঠাকুরজি, বলো দেখি। আমাকে কেবল বাগবাজারের কথা বলেছিলেন। গলির নাম আর নম্বরটা কি যেন? অরুণা লজ্জিত ভঙ্গিতে বলল, নম্বর জানি না। অনেকবার জিজ্ঞাসা করতে গলির নাম একবার বলেছিলেন, কাঁটাপুকুর লেন। শিশির অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, আচ্ছা মানুষ তোরা, পুরো ঠিকানাটা টুকে রাখবি তা নয়। যাকে ওতেই হবে। গলিতে ঢুকে নাম আর চেহারার বর্ণনা দিলে নিশ্চয়ই খুঁজে বের করা শক্ত হবে না। চলো চলো। দুবার বাস বদল করে বাগবাজারের মোড়ে নেমে 3 জনে খানিকটা পথ হেঁটে গিয়ে উপস্থিত হলো কাঁটাপুকুর লেনে। যাকে সামনে দেখলো তাকেই জিজ্ঞাসা করতে লাগলো শিশির। বীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভারত ইন্স্যুরেন্সে কাজ করেন, চেনেন? এই গলিতেই থাকেন। বাড়ির নম্বরটা বলতে পারেন কেউ আপনারা? কেউ পারে না। চেহারা টেহারার বর্ণনা দেওয়ায় চুয়াল ভাঙা, ঘাড় চাচা, বকাটে ধরনের একটা ছেলে হঠাৎ বললে, ও বীরুদাকে খুঁজছেন? ওই বস্তির ভিতরে থাকেন তিনি। স্যাঁতস্যাঁতে মেটে বস্তি, দিনের আলো সেখানে ঢোকে না। রাত্রির দ্বীপ এখনো জ্বালা হয়নি।
একটি তালাবন্ধ ঘরের দিকে ছেলেটি আঙুল বাড়িয়ে দিল। ওই ঘরে থাকেন, বোধহয় কাজে টাজে কোথাও বেরিয়েছেন। শিশির বলল, আজ আবার কাজ কোথায়? আজ তো পাবলিক হলিডে। অরুণা বলল, অসম্ভব, এসব জায়গায় তিনি থাকতেই পারেন না। বস্তি বাড়ি থেকে বেরিয়ে সবাই ফের পথে নেমেছে। কানাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। একটা স্ক্রুড্রাইভার নিয়ে সে উত্তরের দিকে ছুটতে ছুটতে যাচ্ছে। অরুণাই থামালো তাকে। আরে শোনো শোনো, বীরেনবাবু থাকেন কোথায় জানো? তার বাসাটা কোথায়? কানাই থেমে দাঁড়িয়ে সবাইকে একবার দেখে নিয়ে বলল, বাসায় তো তাকে পাবেন না। 17 নম্বর বাড়িতে কাজ করছেন যে বিরুতা, আসুন আমার সঙ্গে। অরুণা বলল, কাজ করছে? কি কাজ? কি কাজ সেটা অবশ্য 2 মিনিটের মধ্যে স্বচক্ষেই দেখতে পেল সবাই। 17 নম্বর বাড়ির একেবারে সামনের বৈঠকখানা ঘরেই দেওয়ালে মই ঠেকিয়ে অনেক উঁচুতে উঠে একটি হোল্ডারের ভিতর বাল বসিয়ে দিচ্ছে বীরেন। গায়ে ময়লা একটি গেঞ্জি, ঘাম ছুঁয়ে পড়ছে কপাল দিয়ে। বাড়ির প্রৌঢ় কর্তা হুঁকোয় তামাক খাচ্ছিলেন। শিশিরদের দিকে একটু কাল অবাক হয়ে তাকিয়ে থেকে বললেন, আপনারা? শিশিরদের হয়ে কানাই জবাব দিল, আগে ওরা মিস্ত্রি মশাইয়ের কাছে এসেছেন, বাসায় না পেয়ে। কুঞ্জবাবু একটু হেসে বললেন, হো, আপনাদেরও লাইট বিগড়েছে বুঝি? কিন্তু আজ তো ওকে ছাড়তে পারবো না। না, কালও না। ও বীরু মিস্ত্রি, দেখো কারা খুঁজতে এসেছেন তোমাকে। বীরেন সামনের দিকে একবার তাকিয়ে মুহূর্তকাল স্তব্ধ হয়ে থেকে পিছন ফিরে ফের নিজের কাজে মন দিল। কুঞ্জবাবু জিজ্ঞাসা করলেন, আজ অন্তত গোটা 2 বাল্ব জ্বলবে তো মিস্ত্রি? বীরেনের জবাবের জন্য অপেক্ষা না করেই, কোনো কথা না বলে শিশির, মিনতি আর অরুণা 3 জন ফের রাস্তায় নামল। দুদিকের বাড়িগুলিতে তখন বৈদ্যুতিক আলো জ্বলে উঠেছে। গল্পের নাম যদিও দীপান্বিতা, কিন্তু এক মুহূর্তের মধ্যেই সব আলো যেন নিভে গেল। যে সুন্দর একটি ভবিষ্যতের আশা উকি দিচ্ছিল, তা যেন ভেঙে চুরমার হয়ে গেল। কেমন লাগলো আজকের গল্প দীপান্বিতা? এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানান। আপনাদের মতামত আমার অনুপ্রেরণা। আর যারা নতুন শ্রোতা বন্ধু আসছেন তাদের অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর যদি ভালো লাগে গল্পটিকে অবশ্যই আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন।